একবার ভাবুন তো, আজ আপনি আপনার ফোনের যে ব্রাউজারটা ওপেন করেছেন, সেখানে গুগল না লিখে ইয়াহু লিখছেন। আপনি ইউটিউবের বদলে ভিডিও দেখছেন ইয়াহু ভিডিওতে। এটা কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প নয়, বরং এইটাই হওয়ার কথা ছিল। একটা সময় ছিল যখন ইন্টারনেট মানেই ছিল ইয়াহু। Well, Yahoo now Say the same. Yahoo announcing But this is Yahoo we're talking. AOL and Yahoo will be News Yahoo কিন্তু আপনি কি জানেন ১৯৯৮ সালে মাত্র $১ মিলিয়ন গুগলকে কিনে নেওয়ার সুযোগ পেয়েছিল ইয়াহু? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। মাত্র $১০ লক্ষ তারা আজ পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিনকে নিজেদের করে নিতে পারত। কিন্তু তারা সেই ডিলটি ফিরিয়ে দিয়েছিল। ঠিক একইভাবে ২০০৬ সালে তারা $১ বিলিয়ন ফেসবুককে কেনার প্রস্তাব দিয়েও শেষ মুহূর্তে পিছিয়ে আসে। আজকের দিনে দাঁড়িয়ে এই সিদ্ধান্তগুলোকে ইতিহাসের সবচেয়ে বড় ব্যবসায়িক ভুল মনে হলেও সেই সময় ইয়াহু ছিল সবার সেরা। ২০০০ সালের শুরুতে ইয়াহুর মার্কেট ভ্যালু ছিল $১২৫ বিলিয়ন বেশি। কিন্তু কেন এই বিশাল সাম্রাজ্য মাত্র ২ দশকের মধ্যে ধসে পড়ল? কেন ২০১৭ সালে এসে ভ্যারাইজনের কাছে মাত্র $৪.৪৮ বিলিয়ন বিক্রি হতে হলো একসময় এই রাজাকে? Company that was the former Yahoo after it sold Yahoo to Yahoo is getting purchased by Verizon. আমি মাহফুজুর রহমান মাহিম আছি আপনাদের সাথে। আজকে ভিডিওতে আমরা দেখব ইয়াহুর সেই অবিশ্বাস্য উত্থান এবং একের পর এক ভুল সিদ্ধান্তের কারণে করুণ পতনের সেই আসল গল্প। গল্পটা শুরু হয় আজ থেকে ৩২ বছর আগে ১৯৯৪ সালে আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। তখন ইন্টারনেট আজকের মতো এত সহজ ছিল না। কোনো সার্চ ইঞ্জিন ছিল না কোনো অ্যালগোরিদম। আপনি যদি কোনো ওয়েবসাইট খুঁজে পেতে চাইতেন, আপনাকে সেই ওয়েবসাইটের সঠিক অ্যাড্রেস বা ইউআরএল মুখস্থ রাখতে হতো। ঠিক সেই সময়ে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ২ পিএইচডি স্টুডেন্ট জেরি ইয়াং এবং ডেভিড ফিলো একটি দারুণ সমস্যার সম্মুখীন হলেন। তারা লক্ষ্য করলেন দিন দিন ইন্টারনেটে ওয়েবসাইটের সংখ্যা বাড়ছে, কিন্তু কোন ওয়েবসাইট কোথায় আছে তা খুঁজে পাওয়াটা একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। জেরি এবং ডেভিড ভাবলেন যদি একটা ডিজিটাল ডিরেক্টরি বানানো যায়, যেখানে পৃথিবীর সব গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের লিঙ্ক এক জায়গায় সাজানো থাকবে। ব্যাস, তারা শুরু করে দিলেন তাদের শখের প্রজেক্ট। তারা নিজেরা বসে বসে হাজার হাজার ওয়েবসাইটের লিঙ্ক সংগ্রহ করলেন এবং সেগুলোকে সুন্দর করে ক্যাটাগরি অনুযায়ী সাজালেন, যেমন সায়েন্স, আর্ট, নিউজ ইত্যাদি। তারা এই অদ্ভুত প্রজেক্টের একটা লম্বা নাম দিলেন। নাম হচ্ছে জেরি অ্যান্ড ডেভিডস গাইড টু দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। কিন্তু নামটা বড্ড সেকেলে এবং বড় ছিল, তাই তারা নতুন একটা নাম খুঁজছিলেন। ডিকশনারি ঘাঁটতে ঘাঁটতে তাদের চোখে পড়ল একটা শব্দ, নাম ইয়াহু। জেরি আর ডেভিড এই শব্দটার একটা চমৎকার ব্যাকরণগত ফুল ফর্ম দাঁড় করালেন, ইয়েট অ্যানাদার হায়ারার্কিক্যাল অফিসার্স ওরাকল। শুনতে একটু কঠিন মনে হলেও সাধারণ মানুষের কাছে ইয়াহু নামটা ছিল বেশ ক্যাচি আর মজার। ১৯৯৫ সালে যখন তারা yahoo.com ডোমেইনটি রেজিস্টার করেন, তখন তারা জানতেনও না যে তারা আসলে ইন্টারনেটের ভবিষ্যতের ইতিহাস লিখতে শুরু করেছেন। মাত্র কয়েক মাসের মধ্যে সেই ২ স্টুডেন্টের শখের ডিরেক্টরি এতটাই জনপ্রিয় হয়ে উঠল যে প্রতিদিন লাখ লাখ মানুষ ইয়াহু ভিজিট করতে শুরু করলো। বড় বড় ইনভেস্টররা বুঝতে পারলেন এই ২ স্টুডেন্ট কেবল একটা ওয়েবসাইট বানায়নি, তারা ইন্টারনেটের প্রবেশদ্বার বা গেটওয়ে তৈরি করে ফেলেছে। ঠিক এইভাবেই শুরু হয়েছিল ইয়াহুর সেই অবিশ্বাস্য যাত্রা, যা খুব দ্রুতই জেরি এবং ডেভিডকে কোটিপতি বানিয়ে দেয় এবং ইয়াহুকে পরিণত করে ইন্টারনেটের আনমুকুট সম্রাটে। ১৯৯৫ সাল ইয়াহু অফিসিয়ালি একটা কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করল। আর তারপর যা ঘটল তাকে টেক দুনিয়ার ভাষায় বলা হয় বিস্ফোরক উত্থান। আজকের দিনে আমরা যেমন ঘুম থেকে উঠে ফেসবুক বা ইউটিউব চেক করি, সেই ৯০-এর দশকের শেষে মানুষের কাছে ইন্টারনেট মানেই ছিল ইয়াহু। সেই সময় ইয়াহু হয়ে উঠল ইন্টারনেটের দ্য ফ্রন্ট ডোর বা প্রবেশদ্বার। আপনি যদি প্রথমবার ইন্টারনেট কানেকশন নিতেন, আপনার ব্রাউজারের হোম পেজে থাকতো ইয়াহু। কিন্তু কেন কেন সবাই ইয়াহুর প্রতি এতটা দিওয়ানা ছিল? কারণ ইয়াহু তখন কেবল একটি সার্চ ইঞ্জিন ছিল না, তারা তৈরি করেছিল একটি স্বয়ংসম্পূর্ণ ডিজিটাল ইকোসিস্টেম। তারা বুঝতে পেরেছিল মানুষ ইন্টারনেটে শুধু তথ্য খুঁজতে যায় না, তারা সেখানে সময় কাটাতে চায়। আর তাই তারা একে একে নিয়ে আসলো এমন সব সার্ভিস যা আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেল। একবার ভেবে দেখুন তাদের সেই ইকোসিস্টেমের কথা। আপনার যদি ইমেইল করার দরকার হতো, আপনার ঠিকানা ছিল ইয়াহু মেইল। সারাদিনের খবর জানার জন্য ছিল ইয়াহু নিউজ। স্টক মার্কেট বা ব্যবসার খবরের জন্য সবাই চোখ রাখত ইয়াহু ফাইন্যান্সে। আর ফ্রেন্ডদের সাথে চ্যাট করার জন্য তখনকার দিনে সবচেয়ে কুল সফটওয়্যার ছিল ইয়াহু মেসেঞ্জার। এমনকি খেলাধুলার জন্য ছিল ইয়াহু স্পোর্টস, প্রশ্ন উত্তরের জন্য ছিল ইয়াহু আনসার্স, আর গ্রুপ ডিসকাশনের জন্য ছিল ইয়াহু গ্রুপস। সহজ কথায়, একজন ইন্টারনেট ব্যবহারকারীর যা যা প্রয়োজন তার সবকিছুই ছিল ইয়াহুর ছাতার নিচে।
মানুষ একবার ইয়াহুতে ঢুকলে আর বের হওয়ার প্রয়োজন বোধ করত না। এই বিশাল জনপ্রিয়তার ফল কি ছিল জানেন? ১৯৯৬ সালে যখন ইয়াহু স্টক মার্কেটে আসলো, তখন প্রথম দিনেই তাদের শেয়ারের দাম আকাশ ছুঁয়ে ফেলল। ২০০০ সালের শুরুতে ইয়াহুর মার্কেট ভ্যালু গিয়ে দাঁড়ালো প্রায় $১২৫ বিলিয়ন। সেই সময়ে তারা ছিল বিশ্বের অন্যতম দামি কোম্পানি। জেরি ইয়াং এবং ডেভিড ফিলো তারা মাত্র কয়েক বছর আগে স্ট্যানফোর্ডের ল্যাবে বসে কোডিং করতেন, তখন তারা বিলিয়নিয়ার। সেই সময় মনে করা হতো ইয়াহুকে টক্কর দেওয়ার মতো কেউ নেই বা কোনোদিন আসবেও না। তারা ছিল অপ্রতিদ্বন্দ্বী এবং অপ্রতিরোধ্য। কিন্তু সাফল্যের এই পাহাড়ের আড়ালেই জমা হচ্ছিল ভুলের কালো মেঘ, যা ইয়াহু তখন টেরও পায়নি। আজকের জেনারেশন যখন গুগল ছাড়া এক মুহূর্ত চিন্তাও করতে পারে না, তাদের জন্য বিশ্বাস করা কঠিন যে ৯০-এর দশকের শেষ ভাগে এবং ২০০০ সালের শুরুতে ইন্টারনেট দুনিয়ায় কেবল একজনের নাম ছিল, আর তা হলো ইয়াহু। কিন্তু ইয়াহু আসলে কত বড় ছিল? চলুন তথ্যে একটু চোখ বুলানো যাক। ১৯৯৮ থেকে ২০০০ সালের দিকে যখন ডট-কম বাবল তার চূড়ায়, তখন ইয়াহুর মার্কেট ভ্যালুয়েশন দাঁড়িয়েছিল প্রায় $১২৫ বিলিয়ন। আজকের বাজারে এই অঙ্কটা শুনলে হয়তো অনেক বড় মনে হবে না, কিন্তু সেই সময়ের অর্থনীতিতে এটি ছিল আকাশচুম্বী। তুলনা করলে দেখা যায় আজকের দিনের ডিজনি, নেটফ্লিক্স বা কোকাকোলার মতো কোম্পানিগুলোর চেয়েও ইয়াহু তখন বেশ পাওয়ারফুল অবস্থানে ছিল। সেই সময় মানুষ আজকের মতো অ্যাড্রেস বারে গিয়ে সরাসরি সার্চ করতো না। বেশিরভাগ মানুষের ব্রাউজারের ডিফল্ট হোম পেজ সেট করা থাকতো yahoo.com, অর্থাৎ ইন্টারনেট অন করলে প্রথমে ইয়াহুর লোগো ভেসে আসতো। আজ যেমন আমরা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার ব্যবহার করি, তখন এশিয়া এবং ইউরোপের বিশাল একটি অংশের মানুষের কাছে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল ইয়াহু মেসেঞ্জার। রাত জেগে ফ্রেন্ডদের সাথে চ্যাট করা এবং সেই আইকনিক বাস পাঠানো ছিল এক প্রজন্মের ইমোশন। অন্যদিকে ইয়াহু মেইল ছিল পৃথিবীর ১ নম্বর ইমেল সার্ভিস। আপনার যদি ইন্টারনেটে একটা অ্যাকাউন্ট থাকতো, তবে 99% সম্ভাবনা ছিল যে আপনার ইমেল অ্যাড্রেসটি শেষ হতো @yahoo.com দিয়ে। ২০০০ সালের এক পরিসংখ্যানে দেখা যায় ইন্টারনেটে মোট ট্রাফিকের একটা বিশাল অংশ একাই নিয়ন্ত্রণ করত ইয়াহু। তাদের নেটওয়ার্কে প্রতিদিন কোটি কোটি মানুষ ভিজিট করত। তৎকালীন বিজনেস অ্যানালিস্টরা বলতেন ইন্টারনেট মানে ইয়াহু আর ইয়াহু মানে ইন্টারনেট। সিলিকন ভ্যালিতে তখন একটা কথা প্রচলিত ছিল, যদি কোনো নতুন টেক স্টার্টআপ তৈরি হয়, তখন তাদের একমাত্র লক্ষ্য থাকত ইয়াহুর কাছে নিজেদেরকে বিক্রি করে দেওয়া। কারণ ইয়াহু তখন কেবল একটি কোম্পানি ছিল না, তারা ছিল গোটা ইন্টারনেটের মালিক। গল্পে এবার প্রবেশ ঘটে নতুন এক খলনায়কের, অন্তত ইয়াহুর জন্য তো বটেই। সাল ১৯৯৮, স্ট্যানফোর্ডের আরেক ল্যাবে জন্ম নিল গুগল। শুরুর দিকে গুগল ছিল খুব সাদামাটা একটা সার্চ ইঞ্জিন। অন্যদিকে ইয়াহু তখন বিশাল এক পোর্টাল, যেখানে নিউজ থেকে শুরু করে শপিং সবই ছিল। ইয়াহুর ম্যানেজমেন্ট তখন একটা মারাত্মক ভুল ধারণা নিয়ে বসেছিল। তারা ভাবতো সার্চ হলো ওয়েবসাইটের স্রেফ একটা সাধারণ ফিচার, এটা দিয়ে পুরো ব্যবসা চালানো সম্ভব নয়। তাদের লক্ষ্য ছিল মানুষকে যত বেশি সময় সম্ভব ইয়াহুর পোর্টালে আটকে রাখা। কিন্তু গুগল হাঁটছিল উল্টো পথে। তাদের লক্ষ্য ছিল মানুষ যা খুঁজছে তা যেন সেকেন্ডের মধ্যে পেয়ে যায় এবং দ্রুত ওয়েবসাইট থেকে বেরিয়ে নিজেদের কাজে তারা চলে যেতে পারে। গুগলের অ্যালগোরিদম ছিল নিখুঁত এবং ফোকাসড। মানুষ যখন দেখল ইয়াহুর পোর্টালে হাজারো লিঙ্কের ভিড়ে তথ্য খুঁজতে হয়রান হতে হচ্ছে, তখন গুগলের ক্লিন ইন্টারফেস আর নির্ভুল রেজাল্ট তাদের মন জয় করে নিল। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ইয়াহু তাদের নিজস্ব সার্চ রেজাল্ট দেখানোর জন্য গুগলের টেকনোলজি ব্যবহার করত। অর্থাৎ যে কোম্পানিকে তারা পাত্তাই দেয়নি, পর্দার আড়ালে সেই গুগলের ইঞ্জিনের উপর ভর করে ইয়াহু টিকেছিল। তারা ভাবতেও পারেনি যে তারা আসলে নিজেদের ঘরের ভেতরে নিজেদের বিপদকে বড় হতে দিচ্ছে। যখন ইয়াহু বুঝতে পারল গুগল তাদের অস্তিত্বের জন্য হুমকি, তখন অনেক দেরি হয়ে গেছে। এবার আসি সেই তথ্যের দিকে যা শুনলে যে কেউ কপালে হাত দেবেন। ইতিহাসের পাতায় একে বলা হয় দ্য বিলিয়ন ডলার মিস্টেক। ২০০২ সালের দিকে ইয়াহু বুঝতে পারে যে গুগলের জনপ্রিয়তা রোখা যাচ্ছে না। তখন ইয়াহুর তৎকালীন সিইও টেরি সেমেল গুগলকে কিনে নেওয়ার জন্য আলোচনার টেবিলে বসেন। গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সেগ্রেই ব্রিন তাদের কোম্পানির দাম চাইলেন $৫ বিলিয়ন। টেরি সেমেল হেসে উড়িয়ে দিলেন। তিনি ভাবলেন এই মামুলি একটা সার্চ ইঞ্জিনের জন্য $৫ বিলিয়ন অসম্ভব। তিনি অফার করলেন $৩ বিলিয়ন। কিন্তু গুগল তাদের অবস্থানে অনড় ছিল। মজার ব্যাপার হলো এর কয়েক বছর আগেই গুগল মাত্র $১ মিলিয়ন বিক্রি হতে চেয়েছিল ইয়াহুর কাছে, যা ইয়াহু তখন রিজেক্ট করে দেয়। ২০০২ সালের সেই $৫ বিলিয়ন ডিলটি যদি ইয়াহু ফাইনাল করত, তবে আজ হয়তো পৃথিবীটা অন্যরকম হতো। ইয়াহুর অহংকার আর সামান্য কয়েক $1 বিলিয়ন কৃপণতা তাদের হাত থেকে পৃথিবীর ভবিষ্যৎ কেড়ে নিল। আজ গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের ভ্যালুয়েশন $2 ট্রিলিয়ন কাছাকাছি। ভেবে দেখুন, মাত্র কয়েক $1 বিলিয়ন বাঁচাতে গিয়ে ইয়াহু আসলে কয়েক $1 ট্রিলিয়ন সাম্রাজ্য করার সুযোগ
চিরতরে হারিয়ে ফেলল। বিজনেস হিস্ট্রিতে এর চেয়ে বড় এবং দামি ভুল আজ পর্যন্ত দ্বিতীয়টি আর ঘটেনি। গুগলকে হাতছাড়া করার কয়েক বছর পর ইয়াহুর সামনে আরেকটা সুযোগ এসেছিল নিজেকে নতুন করে করার। ২০০৬ সাল। ইন্টারনেট তখন টেক্সট থেকে বেরিয়ে সোশ্যাল মিডিয়ার দিকে ছুটছে। হার্ভার্ডের এক তরুণ দ্য ফেসবুক নামক একটি সোশ্যাল সাইট নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। তিনি আর কেউ নন, মার্ক জাকারবার্গ। ইয়াহু বুঝতে পেরেছিল এই ছেলেটি বিশেষ কিছু তৈরি করছে। তারা জাকারবার্গকে $1 বিলিয়ন একটি প্রস্তাব দেয়। আজকের দিনে $1 বিলিয়ন ফেসবুকের কাছে কিছুই নয়, কিন্তু ২০০৬ সালে একজন ২০-২২ বছর বয়সের তরুণের জন্য $1 বিলিয়ন ছিল কল্পনারও বাইরে। শোনা যায় জাকারবার্গ এবং তার ইনভেস্টররা প্রায় রাজি হয়ে গিয়েছিলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে ইয়াহু তাদের স্বভাবজাত সেই ভুলটি আবারও করে বসল। ইয়াহুর তৎকালীন কোয়ার্টারলি আর্নিংস বা লাভের পরিমাণ কিছুটা কমে যাওয়ায় তারা ভাবল জাকারবার্গের উপরে চাপ সৃষ্টি করা যাক। তারা শেষ মুহূর্তে ডিলের দাম কমিয়ে $850 মিলিয়ন প্রস্তাব করল। জাকারবার্গ প্রচুর অপমানিত বোধ করলেন। তিনি কেবল অফারটি ফিরিয়ে দিলেন ব্যাপারটা এরকম না, বরং মিটিং রুম থেকে বেরিয়ে দেওয়ার সময় তার কলিগদের বলেছিলেন এই কোম্পানি জানেই না যে তারা কি করছে। ভাবুন একবার, মাত্র $150 মিলিয়ন বাঁচাতে গিয়ে ইয়াহু আজ কয়েকশো বিলিয়ন ডলারের সোশ্যাল মিডিয়া সাম্রাজ্য গড়ার সুযোগ হারালো। এই ঘটনার মাধ্যমে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, ইয়াহু কেবল একটি ব্যবসা হারায়নি, তারা ভবিষ্যতের ইন্টারনেট কোন দিকে যাচ্ছে তা বোঝার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল। তারা শুধু বর্তমানের লাভ ক্ষতি নিয়ে ব্যস্ত ছিল, আর ওদিকে জাকারবার্গ এবং গুগলের মতো তরুণেরা ভবিষ্যৎ করছিলেন। গুগল বা ফেসবুকের মতো বড় বড় সুযোগ হাতছাড়া করা তো ছিল বাইরের গল্প, কিন্তু ইয়াহুর ঘরের ভেতরে যা চলছিল তা ছিল আরও ভয়াবহ। ইয়াহুর পতনের অন্যতম প্রধান কারণ ছিল তাদের আইডেন্টিটি ক্রাইসিস বা পরিচয় সংকট। ইয়াহু আসলে ঠিক কি হতে চেয়েছিল? তারা কি টেকনোলজি কোম্পানি, নাকি একটা মিডিয়া হাউস, নাকি স্রেফ একটা পোর্টাল? মজার ব্যাপার হলো ইয়াহু নিজেই এই প্রশ্নর উত্তর জানতেন না। যখন গুগল তাদের পুরো ফোকাস রাখলো সার্চ এবং অ্যাডভার্টাইজিং প্রযুক্তির উপরে, তখন ইয়াহু কনফিউশনে ভুগছিল। তারা একদিকে কন্টেন্ট বানাতে চাইলো, অন্যদিকে সার্চ ইঞ্জিন হতে চাইলো, আবার শপিং সাইট হওয়ারও চেষ্টা করলো। ফলাফল যা হওয়ার তাই হলো। সব কাজের কাজই হতে গিয়ে তারা কোনোটাই হতে পারল না। একটা জাহাজ যেমন দক্ষ ক্যাপ্টেন ছাড়া চলতে পারে না, ইয়াহুর অবস্থাও হয়েছিল তেমন। মাত্র কয়েক বছর ব্যবধানে তাদের একের পর এক সিও পরিবর্তন হতে থাকে। প্রত্যেক নতুন সিও এসে আগের জনের স্ট্র্যাটেজি বদলে ফেলতেন। এই লক্ষ্যহীন যাত্রার কারণে কোম্পানির কর্মীরাও বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। ব্যবসায়িক দিক থেকে ইয়াহুর পতনের অন্যতম কারণ ছিল তাদের রেভিনিউ মডেল। ইয়াহু যখন পুরোনো আমলের ব্যানার বিজ্ঞাপনে আটকে ছিল, গুগল তখন নিয়ে আসলো কিওয়ার্ড বেসড স্মার্ট বিজ্ঞাপন। বিজ্ঞাপনদাতারা দেখলেন ইয়াহুতে টাকা ঢেলে আসলে লাভ হচ্ছে না, কারণ গুগলের অ্যাডস অনেক বেশি কার্যকর। ধীরে ধীরে বড় বড় ব্র্যান্ডগুলো ইয়াহুকে ছেড়ে গুগলের দিকে চলে যেতে শুরু করলো। ইয়াহুর রাজপ্রাসাদে তখন ফাটল ধরেছে। একদিকে কমছে ইউজার, অন্যদিকে কমছে রেভিনিউ। একসময়ের অপ্রতিরোধ্য কোম্পানিটি এখন কেবল টিকে থাকার লড়াই করছে। ভিডিওর এই অংশটি আমাদের অনেকের জন্য বেশ আবেগের। বিশেষ করে এশিয়ার মানুষের কাছে অনলাইন চ্যাটিং মানে ছিল ইয়াহু মেসেঞ্জার। আজকে জেনারেশন যেমন হোয়াটসঅ্যাপ বা ডিসকর্ড নিয়ে মেতে থাকে, ২০০৩ থেকে ২০১০ সালের সেই সময়টাতে ইয়াহু মেসেঞ্জারই ছিল আমাদের কৈশোর বা তারুণ্যের অবিচ্ছেদ্য অংশ। সেই আইকনিক বাস করা শব্দ, বন্ধুদের ইনভিজিবল মোড থেকে খুঁজে বের করা, আর সারাটা চ্যাটরুমে অজানা মানুষের সাথে আড্ডা দেওয়া, এই সব কিছু ছিল এক অনন্য অভিজ্ঞতা। ইয়াহুর কাছে তখন সুযোগ ছিল আজকের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার হওয়ার, কারণ কোটি কোটি মানুষের ডেটা আর অভ্যাস দুটোই ছিল তাদের হাতের মুঠোয়। কিন্তু ইয়াহু এখানেও চরম ব্যর্থতার পরিচয় দিল। যখন স্মার্টফোনে বিপ্লব হতে শুরু করলো, তখন তারা তাদের ডেস্কটপ ভার্সন নিয়ে পড়ে থাকলো। ওদিকে জাকারবার্গে ফেসবুক চ্যাট খুব সহজেই মানুষের ব্রাউজারে জায়গা করে নিল, আর মোবাইলের জন্য আসলো হোয়াটসঅ্যাপ। ইয়াহু যখন বুঝতে পারলো যে তারা পিছিয়ে যাচ্ছে, তখন তারা মেসেঞ্জারকে নতুন করে সাজানোর চেষ্টা করলো ঠিকই, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। মানুষ ততদিনে হোয়াটসঅ্যাপের সহজ ইন্টারফেস আর ফেসবুকের কানেক্টিভিটিতে অভ্যস্ত হয়ে গেছে। ফলে ২০১৮ সালে এসে ইয়াহু অফিসিয়ালি তাদের এই আইকনিক মেসেঞ্জার সার্ভিসটি চিরতরে বন্ধ করে দেয়। একটি জেনারেশনের হাজার হাজার স্মৃতি, চ্যাট হিস্ট্রি আর সেই চিরচেনা বাস শব্দটা এক নিমিষেই ইতিহাসের পাতায় হারিয়ে গেল। ইয়াহু মেসেঞ্জারের এই পতন আসলে ইয়াহুর সেই পুরনো জেদ আর সময়ের সাথে তাল মেলাতে না পারারই এক জলযন্ত্র প্রমাণ। ২০১২-১৩ সালের দিকে ইয়াহু যখন তাদের হারানো গৌরব পুনরুদ্ধারের চেষ্টা করছিল, ঠিক তখনই তাদের উপর আঘাত হানে ইতিহাসের অন্যতম বড় এক বিপর্যয়। আর সেটা কোনো ব্যবসায়িক ভুল ছিল না, সেটা ছিল এক বিশাল সিকিউরিটি ফেইলিওর বা ডেটা ব্রিচ। ২০১৩ এবং ২০১৪ সালে ইয়াহু হ্যাকারদের কবলে পড়ে। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? ইয়াহু তখন সে আর টেরই পায়নি অথবা গোপন করেছিল। পরে যখন জানা গেল, তখন দেখা গেল প্রায় ৩০০ কোটি বা ৩ বিলিয়ন ইউজারের পার্সোনাল ইনফরমেশন হ্যাক হয়ে গিয়েছে।
আজকের দিনে দাঁড়িয়ে ভাবুন পৃথিবীর প্রায় অর্ধেক ইন্টারনেট ব্যবহারকারীর ডেটা তখন হ্যাকারদের হাতে। নাম, ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার এমনকি এনক্রিপ্ট করা পাসওয়ার্ড পর্যন্ত লিক হয়ে গিয়েছিল। ইতিহাসের পাতায় এটাকে বলা হয় বিগেস্ট ডেটা ব্রিচ ইন হিস্ট্রি। 2013, making it by far the largest breach in history. এই ঘটনাটি ইয়াহুর উপর মানুষের শেষ ভরসাটুকু কেড়ে নিল। ব্যবহারকারীরা আতঙ্কে তাদের অ্যাকাউন্ট ডিলিট করতে শুরু করলো, আর ঠিক সেই সময়ে ইয়াহু তাদের কোর বিজনেস বিক্রি করার জন্য ভ্যারাইজনের সাথে আলোচনা করছিল। যখন এই হ্যাকিংয়ের সময় সামনে আসলো তখন ভ্যারাইজন ইয়াহুর দাম রাতারাতি $350 মিলিয়ন কমিয়ে দিল। যে কোম্পানি একসময় মানুষের পাসওয়ার্ড আর প্রাইভেসি রক্ষার দায়িত্ব নিয়েছিল, তারাই আজ মানুষের ডেটা অরক্ষিত রেখে ইতিহাসের পাতায় কলঙ্কিত হয়ে রইল। এই বিশাল কেলেঙ্কারির পর ইয়াহু আর ঘুরে দাঁড়ানোর কোনো পথই খোলা ছিল না। 2017 সাল আমেরিকার টেলিকম জায়ান্ট ভ্যারাইজন মাত্র $4.48 বিলিয়ন ইয়াহুর মূল ব্যবসা কিনে নেয়। Yahoo is getting purchased by Verizon. একবার ভাবুন তো, যেই কোম্পানির ভ্যালু একসময় ছিল $125 বিলিয়ন, সেই কোম্পানি কিনা বিক্রি হলো তার 3% দামে। যে গুগলকে তারা একসময় অবজ্ঞা করেছিল, আজ সেই গুগল যেখানে $1 ট্রিলিয়ন কোম্পানি, সেখানে ইয়াহু আজ একটি কোম্পানির ছোট্ট একটি অংশে পরিণত হয়েছে। ইয়াহুর এই বিক্রি হওয়া ছিল সেফ একটা ডিল নয়, এটি ছিল ইন্টারনেটের সেই স্বর্ণালী 90s যুগের অফিসিয়াল সমাপ্তি। অনেকেই মনে করেন ইয়াহু হয়তো পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু না, ইয়াহু আজও টিকে আছে, তবে কোনো সাম্রাজ্য হিসেবে নয়, বরং একটি মিডিয়া ব্র্যান্ড হিসেবে। আজকের জেনারেশন হয়তো ইয়াহু ব্যবহার করে না, কিন্তু আজও লাখ লাখ মানুষ ইয়াহু ফাইন্যান্সকে তাদের 1 নম্বর সোর্স মনে করে। ব্যবসায়িক খবরের জন্য এটি আজ অনন্য। এছাড়া ইয়াহু নিউজ এবং ইয়াহু মেইলের আজও একটি বিশাল ইউজার বেস আছে। 2021 সালে ভ্যারাইজন আবার ইয়াহুকে অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট নামে একটি ইনভেস্টমেন্ট ফার্মের কাছে বিক্রি করে দেয়। বর্তমানে তারা চেষ্টা করছে অত্যাধুনিক টেকনোলজির সাথে খাপ খেয়ে নিতে, তবে সেই দাপট, সেই একচ্ছত্র আধিপত্য কিংবা ইন্টারনেটকে নিয়ন্ত্রণ করার সেই শক্তি তা চিরতরে হারিয়ে গেছে। ইয়াহুর এই উত্থান এবং পতনের গল্প আমাদের খুব বড় একটা শিক্ষা দিয়ে যায়। ব্যবসা হোক বা ব্যক্তিগত কেরিয়ার, যদি আপনি সময়ের সাথে নিজেকে পরিবর্তন না করেন, যদি অহংকার আপনার চোখ বন্ধ করে দেয় এবং আপনি যদি নতুন প্রযুক্তিকে গ্রহণ করতে ভয় পান, তবে ইতিহাস আপনাকে এভাবে মুছে ফেলবে। গুগল এবং ফেসবুকের মতো সুযোগগুলো ইয়াহুর দরজায় করা নেড়েছিল, কিন্তু তারা দরজা খোলেনি। আজ ইয়াহু কেবলই একটা কেস স্টাডি, যা আমাদের মনে করিয়ে দেয় সেন্স ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। সময়ের সাথে না চললে সম্রাটকেও একদিন সিংহাসন ছাড়তে হয়। ইয়াহু মেসেঞ্জারে সেই আইকনিক বাজ শব্দটা কি আজও আপনার কানে বাজে, নাকি আপনিও এখন পুরোপুরি গুগলের উপর নির্ভরশীল? কমেন্ট করে জানাতে পারেন আপনার ইয়াহু ব্যবহারের সেই পুরনো স্মৃতিগুলো। ধন্যবাদ।